আজ আমরা জানব সেই মহান সায়েন্টিস্ট গ্যালিলিও গ্যালিলির কথা, যার মৃত্যুর ৩৫০ বছর পরেও তার উপর নিষেধাজ্ঞা জারি ছিল। অ্যালবার্ট আইনস্টাইন এবং স্টিফেন হকিন্সের মতো বিজ্ঞানীরাও যাকে আদর্শ বলে মনে করতেন। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আপনারা গ্যালিলিও সম্পর্কে এমন ৩০টি তথ্য জানতে পারবেন যা হয়তো এর আগে কখনোই শোনেননি। চলুন শুরু করা যাক। ১৫৬৪ সালের ১৮ই ফেব্রুয়ারি ইতালির মহান পেইন্টার এবং কবি মাইকেল অ্যাঞ্জেলোর মৃত্যু হয়। আর তার ঠিক ৩ দিন আগে ১৫ই ফেব্রুয়ারি ১৫৬৪ সালে জন্মগ্রহণ করেন ইতালির মহান সায়েন্টিস্ট গ্যালিলিও গ্যালিলি। যে বছর গ্যালিলিও মারা যান, ঠিক সেই বছরই জন্মগ্রহণ করেন স্যার আইজ্যাক নিউটন। উভয়ই ফিজিক্স নিয়ে কাজ করেছেন। নিউটন গ্যালিলিওর ফিজিক্সে করা কাজগুলোকেই আরও এগিয়ে নিয়ে যান, আর সেই কারণেই অনেকে নিউটনকে গ্যালিলিওর উত্তরসূরি বলে থাকেন। এই সব মহান ব্যক্তিত্বদের একই চার্চে কবর দেওয়া হয়েছে, ইতালির ফ্লোরেন্স শহরের ব্যাসিলিকা অফ সান্টা ক্রুজে। এই কারণেই এই চার্চটিকে টেম্পল অফ ইটালিয়ান গ্লোরিজ বলা হয়। অ্যারিস্টটল বলেছিলেন, যদি দুটি জিনিস একসঙ্গে ওপর থেকে ফেলা হয় তবে ভারী জিনিসটা হালকা জিনিসের আগেই মাটিতে পড়বে। কিন্তু গ্যালিলিও এই মতকে সঠিক মনে করতেন না। তার মতে ভারী ও হালকা জিনিস একই সঙ্গে মাটিতে পড়বে। একটা গল্প অনুযায়ী গ্যালিলিও পিসার লিনিং টাওয়ারের থেকে অনেকগুলি বস্তুকে ফেলে এবং এই তত্ত্ব প্রমাণ করেছিলেন। স্টিফেন হকিন্স বলেছিলেন যে মডার্ন সায়েন্সের জন্মে সবচেয়ে বেশি অবদান গ্যালিলিওর। আর অ্যালবার্ট আইনস্টাইন প্রথম গ্যালিলিওকে ফাদার অব মডার্ন সায়েন্স বলেছিলেন। গ্যালিলিও গ্যালিলি ছিলেন একজন অ্যাস্ট্রোনমার, ইঞ্জিনিয়ার, ফিজিসিস্ট, ফিলোসফার এবং ম্যাথমেটিশিয়ান। তাকে ফাদার অফ অবজারভারাল অ্যাস্ট্রোনমি, ফাদার অফ মডার্ন ফিজিক্স, ফাদার অফ সায়েন্টিফিক মেথড এবং ফাদার অফ মডার্ন সায়েন্স বলা হয়। গ্যালিলি তার পরিবারের মূল পদবী ছিল না। ১৪০০ শতকে তাদের এক পূর্বপুরুষ ছিলেন গ্যালিলি বেনিউট, যিনি ছিলেন একজন ফিজিশিয়ান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনীতিবিদ। তার সম্মানেই তাদের পরিবারের সারনেম বদলে করা হয়েছিল গ্যালিলি। আপনি ভাবতেই পারেন গ্যালিলিও গ্যালিলির নাম তার পূর্বপুরুষ গ্যালিলি বেনিউটের নাম অনুসারে রাখা হয়েছে, কিন্তু আসলে মিড 16th সেঞ্চুরিতে ইটালির টাস্কানির পরিবারগুলোর মধ্যে এমন এক প্রথা ছিল, তারা তাদের বড় ছেলেদের নাম রাখতেন তাদেরই সারনেম থেকে। তাই সারনেম গ্যালিলি থেকে সায়েন্টিস্টের নাম রাখা হয় গ্যালিলিও। গ্যালিলিও বিয়ে করেননি, তবে ভেনিস শহরের এক সুন্দরী মহিলা মারিনা গাম্বারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের একসঙ্গে ৩ সন্তান হয়, 2টি মেয়ে ও 1টি ছেলে। গ্যালিলিও ছিলেন একজন ধার্মিক ক্যাথলিক খ্রিস্টান, তবুও তিনি মারিনার সঙ্গে বিয়ে করেননি, কারণ তাদের সন্তানরা বিয়ে ছাড়া জন্মেছিল, যা ধর্মের পরিপন্থী। রাইটার ডাভা সোবল তার বই গ্যালিলিওস ডটার্সে লিখেছেন, তখন বিয়ে না করাটা স্কলারদের মধ্যে প্রচলিত ছিল। মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, নিকোলাস কোপারনিকাস কারোরই বিয়ে হয়নি। গ্যালিলিও মনে করতেন তার মেয়েদের বিয়ে হলে অনেক বড় ডাউরি দিতে হবে, অর্থাৎ অনেক বড় পণ দিতে হবে, যা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি সিদ্ধান্ত নেন তার মেয়েদের কনভেন্টে পাঠানো হবে ধর্মীয় জীবনযাপনের জন্য। এই কনভেন্টে তার 2 মেয়ের জীবন কাটিয়ে দেন। অনেকে মনে করেন গ্যালিলিও টেলিস্কোপের আবিষ্কারক ছিলেন, কিন্তু তা ঠিক নয়। হল্যান্ডের হান্স লিপার্সে নামক এক চশমা প্রস্তুতকারক প্রথম টেলিস্কোপ বানান। ১৬০৮ সালে তিনি পেটেন্টও অ্যাপ্লাই করেন, কিন্তু সরকার সেটাকে গ্রান্ট করেননি, কারণ এটা খুব সহজেই কপি করা যায়। তবে লিপার্সের আবেদন প্রথম ছিল, তাই তাকেই টেলিস্কোপের আবিষ্কারক হিসাবে ক্রেডিট দেওয়া হয়। ১৬০৯ সালে গ্যালিলিও টেলিস্কোপের কথা জানার পর নিজে একটি টেলিস্কোপ বানান এবং আগের চেয়ে উন্নত সংস্করণ তৈরি করেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আকাশ জগৎকে গবেষণা করেন।
গ্যালিলিওর সময় সবাই বিশ্বাস করত চাঁদের পৃষ্ঠ খুব মসৃণ, কিন্তু গ্যালিলিও টেলিস্কোপ দিয়ে দেখেন চাঁদের পৃষ্ঠ অসমান, তাতে গর্ত ও পাহাড় আছে। এভাবে তিনি পুরনো ধারণাগুলো ভেঙে দেন। 1610 সালের 13ই মার্চ তিনি সিডারিয়াস নান্সিয়াস নামের একটি বই প্রকাশ করেন, যেখানে টেলিস্কোপ ব্যবহার করে প্রথম অবজারভেশন করা হয়েছিল। এই বইয়ের চাঁদের স্কেচগুলো নিজে গ্যালিলিওই এঁকেছিলেন। ফ্লোরেন্স শহরের একটি মিউজিয়ামের নাম 2010 সালের 10ই জুন গ্যালিলিওর সম্মানে বদলে রাখা হয় মিউজিও গ্যালিলিও। আজও তার টেলিস্কোপ সেই মিউজিয়ামে রাখা আছে। এছাড়া 2টি টেলিস্কোপ ও একটি অবজেক্টিভ লেন্স রাখা আছে, যা দিয়ে তিনি জুপিটার গ্রহের 4টি উপগ্রহ আবিষ্কার করেন। গ্যালিলিও তার অবজারভেশনে দেখেন নিকোলাস কোপারনিকাস ঠিক বলেছিলেন, সূর্য হল ইউনিভার্সের কেন্দ্র। আগে সবাই ভাবত পৃথিবীর সেন্টার এবং সব গ্রহ পৃথিবীর চারপাশে ঘোরে। গ্যালিলিও কোপারনিকাসের এই মত সমর্থন করেন। 1615 সালে ক্যাথলিক চার্চ এ বিষয়ে তদন্ত শুরু করে এবং কোপারনিকাসের মতবাদকে ধর্মবিরোধী বলে ঘোষণা করেন। 1632 সালে গ্যালিলিও একটি বই লেখেন, যেখানে তিনি নিজের মতবাদকে সাপোর্ট করেন। এর জন্য তার বিরুদ্ধে মামলা হয় এবং তাকে ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এরপর গ্যালিলিওকে তার মতবাদ প্রত্যাহার করতে বাধ্য করা হয়। তাকে জনসমক্ষে বলতে হয় যে তার তথ্য ভুল। তাকে আজীবন কারাদণ্ডও দেওয়া হয়। পরে অবশ্য তা হাউস অ্যারেস্টে পরিণত করা হয়। তিনি তার শেষ জীবন বাড়িতে বন্দি অবস্থায় কাটান। এই সময় তিনি তার বই টু নিউ সায়েন্স লেখেন। ইতালিতে তার বই প্রকাশিত না হলেও ইউরোপের অন্য দেশে তা ছড়িয়ে পড়ে। তার সঙ্গে দেখা করতে আসা ব্যক্তিদের মধ্যে ছিলেন থমাস হাবস এবং কবি জন মিল্টন। 1638 সালে তিনি পুরোপুরি অন্ধ হয়ে যান এবং ঠিক 4 বছর পর 8ই জানুয়ারি 1642 সালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর টাস্কেনির ডিউক চেয়েছিলেন তাকে ফ্লোরেন্সের ব্যাসিলিকা অফ সান্টা ক্রুজতে কবর দেওয়া হোক, কিন্তু পোপ এতে বাধা দেন, কারণ চার্চ তার বিরুদ্ধে রায় দিয়েছিল। তাই গ্যালিলিওকে চার্চের পাশে অন্যত্র কবর দেওয়া হয়। 1737 সালে তার মৃত্যুর 95 বছর পর তার দেহকে পুনরায় সমাহিত করা হয় চার্চের ভেতর এবং তার সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। তার শরীর কবর থেকে তোলার সময় তার 3টি আঙুল এবং একটি দাঁত তুলে রাখা হয়। ফ্লোরেন্সের মিউজিয়ামে তার একটি আঙুল রাখা আছে, সেটি যেন রোমের দিকে নির্দেশ করছে, ঠিক যেখানে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। 1989 সালে নাসা এবং জার্মানির যৌথ প্রজেক্টে জুপিটার ও তার গ্রহগুলি নিয়ে একটি স্পেসক্রাফট পাঠানো হয়, যার নাম রাখা হয়েছিল গ্যালিলিও। 1992 সালে অর্থাৎ গ্যালিলিওর মৃত্যুর 350 বছর পর পোপ জন পল ঘোষণা করেন যে গ্যালিলিও ঠিক ছিলেন। তিনি বলেন, চার্চ গ্যালিলিওর ক্ষেত্রে ভুল করেছিল এবং তার সঙ্গে অন্যায় করা হয়েছিল। ভিডিওটি আজকের মতো এটুকুই। আশা করি আপনাদের ভালো লেগেছে। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিহাস ভিত্তিক আরও এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। স্ক্রিনে দেওয়া এই ভিডিওটিও আপনি দেখতে পারেন।